প্রিয় দর্শক, কষ্ট হয় আজকে ভেবে অনুব্রত মণ্ডল, মুখ্যমন্ত্রীর পেয়ারে অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের প্রিয় অনুব্রত দা, কেষ্টদার সঙ্গে আজ এই ব্যবহার, এই আচরণ, তাকে ক্ষমা চাইতে হবে। এত বড় একখানা কথা কি করেছেন উনি, কি করেছেন? এত বছর ধরে এত কিছু উনি করে এসেছেন, এত চড়াম নকুল দানা গুড় বাতাসা এত কিছু তিনি দিয়ে এসেছেন, তারপরে আজ ওনার সঙ্গে এই আচরণ, এইটুকু করেছেন বলে ওনাকে ক্ষমা চাইতে হবে? এত বড় একটা কথা বলতে পারলো শাসক দল তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সরি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজ কেষ্টদার কাছ থেকে ক্ষমা চাইছে। কি করেছেন উনি? ওনার কি এইটুকু করার মতো অধিকার নেই? শাসক দলের একজন কাউন্সিলর যদি পুলিশকে মা বাপ তুলে খিস্তি খেউড়ি করতে পারে, শাসক দলের একজন ক্যাডার সে যদি আজে বাজে কথা বলতে পারে, পুলিশকে গালিগালাজ করতে পারে, মারধর করতে পারে, তাহলে কেষ্টদার এইটুকু অধিকার নেই? এইটুকু অধিকার নেই যে তিনি একটু মদ খেয়ে ফোন করে কয়েকটা গালিগালাজ করেছেন, ওই মাকে স্ত্রীকে তুলে কয়েকটা নোংরা কথা বলেছেন, এইটুকু অধিকার তার নেই? কি বলেছেন, কি এমন বলেছেন কেষ্টদা? বলেছেন তুই ড্যাশ 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 ড্যাশ, আর তারপরে বলেছেন তুই ড্যাশ 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 ড্যাশ। অর্ধেক কথা তো বিপের চক্করে শোনাই যায়নি, তাহলে তার জন্য ক্ষমা চাইতে হবে? কেষ্টমণ্ডলকে আজ ক্ষমা চাইতে হবে এইটুকুর জন্য? একবার উনি জেল খেটে এসেছেন, তাই তার সঙ্গে এই রকম ব্যবহার? শাসক দল এত বছর ধরে এত কিছু করেছে, সমস্ত কিছু অ্যাকসেপ্টেড হয়েছে, আজ এইটা আনএক্সেপ্টেবল হয়ে গেল। আজ কেষ্টমণ্ডলকে বলা হচ্ছে ক্ষমা চাও। আজকে একটা ছোট্ট কথা যে এই অডিওটা ডক্টরড, এআই দিয়ে বানানো ফেক অডিও, এইটুকুটা বলা যেতে পারতো না? এইটুকুটা বলা যেতে পারতো না দর্শক? বলা যেতে পারতো তো, অল্প অল্প করে বলা শুরু হয়েছিল তো। অনেকেই তো বলতে শুরু করেছিলেন যে 4 বোতল ভডকা কাম মেরা রোজকা করে অনুব্রত মণ্ডল এই কথাগুলো বলেছেন, এটা মানাই যায় না, এটা হতেই পারে না। তিনি এই কথা বলেননি, এটা এআই দিয়ে করা ফেক অডিও। বলা তো শুরু হয়েছিল, শুধু সেইটুকু শিলমোহর দিতে হতো দর্শক, শুধু সেইটুকু বলে দিতে হতো যে হ্যাঁ এআই, এটা মিথ্যে, এটা হতে পারে না, এইটুকুই তো। সেইটুকু করা গেল না কেষ্টদার জন্য। ওই অডিওটা আমি শুনেছি দর্শক, যতক্ষণ না পর্যন্ত আমার কানটা লাল হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি শুনেছি একটা জায়গায় কেষ্টদা দুঃখ করে বলছেন মাত্র 12,000 লোক এসেছিল। অনুব্রত মণ্ডল কমপক্ষে 3 লক্ষ লোক আনতে না পারলে, 3 লক্ষ লোককে দাঁড় করাতে না পারলে নিজেই দাঁড়ান না, সেখানে মাত্র 12,000। এই কথা বলা কি কেষ্টদাকে সাজে? কিন্তু তারপরেও কেন এইটুকু বলা গেল না যে ওটা এআই, ওটা ডক্টরড? এইটুকু তো বলা যেতেই পারতো। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন কেষ্টদাকে আগলে রাখবে, কেষ্টকে আগলে রাখবে, বীরের সম্মান দিয়ে ওকে নিয়ে এসে আগলে রাখবে। সেইটুকু আগলে রাখা গেল না এই মানুষটাকে, এই কেষ্টদাকে, যে মানুষটার এত তাল জ্ঞান চড়াম করে উনি বছরের পর বছর বাজিয়েছেন, সেই মানুষটা বেতালা হয়ে এইসব কথা বলে ফেলেছেন। তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে আজ। কষ্ট হয় দর্শক, কষ্ট হয়। আমি খুব সেন্সিটিভ একটা মানুষ, এসব শুনে খুব কষ্ট হয়। আপনারা জানেন দর্শক, এই মানুষটা অনুব্রত মণ্ডল, কেষ্টদা, তার মাথায় অক্সিজেন পৌঁছায় না, আপনারা জানেন? মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে এই মানুষটার মাথায় অক্সিজেন পৌঁছায় না। আর আজ সেই মানুষটার জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি বলছে? তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অশ্রাব্য, অবমাননাকর, অপমানজনক, অগ্রহণযোগ্য। যে মানুষটার মাথায় অক্সিজেন পৌঁছায় না তার জন্য এত বড় বড় শব্দ প্রয়োগ করা যায়? তিনি এগুলোর মানে বুঝবেন? আজ এইরকম ভাবে অপমান করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলে। ও তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আসলে বুঝে গেছে যে বীরভূমে অনুব্রত মণ্ডলকে ছাড়াও তো ভোট করানো যায়, তাই না? আজ কাজল শেখ কয়েকটা ভোট এনে দিয়েছেন, তাই না? শতাব্দী রায় অনুব্রত মণ্ডলকে ছাড়া ভোটে জিতে গেছেন, তাই না? শতাব্দী রায়ের মতো একটা মানুষ, যিনি নিজের কনস্টিটিউয়েন্সির লোকজনকে জল দিতে পারেন না, রাস্তা দিতে পারেন না, তিনি পর্যন্ত কেষ্টদাকে ছাড়া ভোটে জিতে গেছেন, তাই না? তাই এইভাবে ওনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাই ওনাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। ছি, এটা মেনে নেওয়া যায় দর্শক? মেনে নেওয়া যায়? এই মানুষটা একদিন বলেছেন যে আমি তো গাই বাছুরকে দিয়ে ভোট করিয়েছি, মানে ওইখানে ওই বীরভূমে যত না গাই বাছুর পাচার হয়ে গেছে সীমান্ত দিয়ে, তার থেকে বেশি গাই বাছুরকে ভোটে জিতিয়ে উনি বিধানসভায় পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। আর আজকে সেই মানুষটার সঙ্গে দলের তরফ থেকে এই রকম ব্যবহার।
মনে রাখবেন দর্শক, উনি যখন জেলে ছিলেন উনি কিন্তু লর্ড কুণাল ঘোষের মতো প্রিজন ভ্যান বাজাননি। চুপটি করে ঘাপটি মেরে জেলে বসেছিলেন আর শুধু একটাই কথা বলে গেছেন, একটাই কথা, যে আমি কোনো দোষ করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কেউ না, আমার কোনো পদ নেই, আমাকে ছেড়ে দাও। যে মানুষটা কিচ্ছু করেননি, তার কোনো পদ নেই, তাকে ছেড়ে দেওয়া হোক, শুধু একটাই কথা ছিল তার। আর আজ তার সাথে এই ব্যবহার, এটা ডিজার্ভ করেন তিনি? বীরভূম জেলা পুলিশের সুপার কি বলেছেন আজ জানেন? বলেছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সরকারি কর্মচারীকে হেনস্থা, সরকারি কাজে বাধা দেওয়া, শ্লীলতাহানি, এই সমস্ত ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। হেনস্থা, শ্লীলতাহানি, সরকারি কাজে বাধা দেওয়া আজ প্রথম করছেন অনুব্রত মণ্ডল। বছরের পর বছর তিনি এগুলো করে আসেননি। তাকে বীরভূমে খোলা মাঠ ছেড়ে দেওয়া হয়নি যে তিনি এই সমস্ত কিছু করতে পারেন, চালিয়ে যেতে পারেন। তাহলে আজ কি এমন হলো, কি এমন বদলে গেল যে আজ অনুব্রত মণ্ডলের সঙ্গে দলের তরফ থেকে এই রকম ব্যবহার? আজ এইটুকু করার জন্য, যেটা তিনি বছরের পর বছর করে এসেছেন, সেইটুকু করার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। আর সেই পুলিশ, যে পুলিশ অনুব্রত মণ্ডলকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লি নিয়ে যেতে চাইছিল, তখন বারবার ভুয়ো মামলা দিয়ে আগলে বীরভূমে আটকে রেখে দিয়েছিল, সেই পুলিশ আজ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করছে, মামলা রুজু করছে। এতগুলো ধারায় হেনস্থা, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মচারীকে হেনস্থা, শ্লীলতাহানি। ভালো লাগছে দর্শক, ভালোই লাগছে, মন্দ লাগছে না, বিশ্বাস করুন, ভালোই লাগছে। কারণ এতদিন, এত বছর ধরে এত রকম কাজকর্ম, এত রকম নাটক আমরা দেখে এসেছি এবং অনুব্রত মণ্ডলেরও এত কাণ্ড কারখানা আমরা দেখে এসেছি। তারপর আজকে এই যে যা পরিণতি বা যে ধরনের পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে, দেখে ভালোই লাগছে। দেখুন, রাজনীতির পরিসরে না কিছু মানুষ থাকেন যারা রাজনীতির পরিসর থেকে বেরিয়ে লেজেন্ড হয়ে যান, যেমন সেই প্রিজন ব্যান্ড বাজানো লর্ড কুণাল ঘোষ। আবার কিছু মানুষ থাকেন যারা রাজনীতির পরিসর থেকে বেরিয়ে পুরোপুরি হারিয়েই যান, যেমন মুকুল রায়ের মতো মানুষজন। আর তারপরে থাকেন এই অনুব্রত মণ্ডলের মতো কিছু লোকজন, যারা এমন সব কাণ্ড কারখানা করেন, যাদের এমন সব নাটক আমরা বছরের পর বছর ধরে দেখে এসেছি, যে আজ এই প্রশ্নটা করতে আমরা বাধ্য হই যে আজ উনি কি এমন আলাদা করেছেন। আজ উনি যেটা করেছেন এইগুলোই, এবং এর থেকে আরো বেশি কিছু বছরের পর বছর উনি করে গেছেন। ওনাকে খোলা ছুট দেওয়া ছিল যে উনি এই সমস্ত কিছু করতে পারেন। তাহলে আজ হঠাৎ কি বদলে গেল? এক হতে পারে যে শাসক দল বুঝতে পেরে গেছে যে অনুব্রত মণ্ডলকে ছাড়াও বীরভূমে ভোট হতে পারে, অনুব্রত মণ্ডলকে ছাড়াও তৃণমূল কংগ্রেস সেখানে জিততে পারে, অনুব্রত মণ্ডলকে দলের আর প্রয়োজন নেই, প্রয়োজন ফুরিয়েছে। আর প্রয়োজন ফুরিয়ে গেলে সেই মানুষটাকে কিভাবে ধাক্কা মেরে ঠেলে সাইড করে দিতে হয়, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন না। শি ইজ আ শ্রুড পলিটিশিয়ান। সামনে নির্বাচন আসছে। আপনি কি মনে করেছিলেন অনুব্রত মণ্ডলের মতো দু একজন কিছু লোকজন এখনো পড়ে রয়েছে, যাদেরকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রাখবেন, আগলে রাখছেন, তাদের সঙ্গে তিনি কিছু হতে দেবেন না, দলের মধ্যে তিনি ঠিক রেখে দেবেন? কিচ্ছু না। সামনে নির্বাচন আসছে, উনি এক মিনিটও সময় ব্যয় করবেন না রিয়াকশনের জন্য, সেটা নরেন্দ্র মোদীর বক্তব্যই হোক বা অনুব্রত মণ্ডলের বক্তব্যই হোক। শি ইজ আ শ্রুড পলিটিশিয়ান। তার কাছে যে কোনো মানুষ রিপ্লেসেবল, কেউ ইরিপ্লেসেবল নয়, কেউ ইন্ডিসপেন্সেবল নয়। তিনি তার সুবিধার জন্য যে কাউকে সাইডে সরিয়ে দিতে পারেন। এই একজন পলিটিশিয়ান রয়েছেন কিন্তু, যিনি শুধুমাত্র বাইরের লোককে কাটার জন্য বসে রয়েছেন তা নয়, নিজের দলের লোকজনকেও অনায়াসে উনি কেটে সরিয়ে দিতে পারেন যদি কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তার ক্ষমতায় আসা থেকে বাধা হয়ে দাঁড়ায়। এবং সেই কাজটাই আবারও তিনি করে ফেলেছেন। এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এই কথাটা বলেননি যে কালকেই ভোট করালে কালকেই উনি জিতিয়ে দেখিয়ে দেবেন। তার কারণটা হচ্ছে বীরভূমে অনুব্রত মণ্ডলকে তার আর লাগছে না ভোটের জন্য। বীরভূমে অনুব্রত মণ্ডলের রিপ্লেসমেন্ট তৈরি হয়ে গেছে, সেই রিপ্লেসমেন্টের পরীক্ষা নেওয়া হয়ে গেছে, সেই রিপ্লেসমেন্ট ফল দিয়ে দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ওখান থেকে ইলেকটোরাল বেনিফিট তোলার জন্য অনুব্রত মণ্ডলকে প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেসের। এবং সেটা বুঝে গেছেন বলেই তিনি আজ এই কাণ্ডটা করে ফেলেছেন। এইটা বুঝে যাওয়ার পরেও, অনুব্রত মণ্ডলের রিপ্লেসমেন্ট তৈরি হয়ে যাওয়ার পরেও অনুব্রত মণ্ডল যা খুশি তাই করে যাবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুইয়ে টাইয়ে রাখবেন। অন্যদিকে কাজল শেখকে খানিকটা বেনিফিট দেবেন না, খানিকটা জায়গা দেবেন না, এটা তো হতে পারে না। কারণ নানুর যেখানে মুসলিম ভোট সব থেকে বেশি রয়েছে, সেই জায়গাটার ফায়দা তিনি তুলবেন না, নির্বাচনী সেখানে তিনি ফায়দা তুলবেন না, জিতবেন না, সেই জায়গার ভোটটাকে আগলে রাখার জন্য তিনি কিছু করবেন না, এটা তো হতেই পারে না। অতএব এই পরিস্থিতি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি।
আসলে আমি নানা রকম ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যিই আমি দুঃখিত, কিন্তু আপনাদেরও ভাবতে হবে 3টে মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? তবুও আমি বলছি, কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়, হঠাৎ যদি উঠল কথায়। ভালো থাকবেন।